দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, যারা গতকাল রাতে ওই কর্দমাক্ত কাল পথে গেছে তাদের এখানে ডাকো। কিছুক্ষণের মধ্যেই সুমনা আর অবিনাশ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সাধু বাবার কাছে এলো। সাধু বাবা সুমনার দিকে গভীর দৃষ্টি রেখে বললেন, বহু বছর ধরে মালিনীর ভয় ওই কাল পথে চেয়ে আছে। সে তোমায় বেছে নিয়েছে সুমনা। কথাটা শুনেই সুমনার শরীর যেন আতঙ্কে থরথর করে কেঁপে উঠল। অবিনাশ অসহায়ের মতো এদিক ওদিক দেখতে লাগলো। মালিনী তার আসল চরিত্রে এসে অবিনাশকে বলেছে যে তোমায় ওখানে আসতে হবে। যদি আজ রাতে তুমি ওখানে না যাও তবে সে নিজে কালপথ থেকে বেরিয়ে গ্রামে আসবে। আর যদি সে এখানে চলে আসে তখন ভয়ানক মৃত্যুর এমন তাণ্ডব হবে যেটা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারে না। চন্দ্রা পিসি কাছেই দাঁড়িয়েছিল। ঘাবড়ে গিয়ে তিনি বললেন, এ আপনি কি বলছেন গুরুদেব? ওই পথে যাওয়ার মানে হলো মৃত্যুকে ডেকে আনা। গ্রামপ্রধানও চিন্তিত হয়ে সাধু বাবার কথার মাঝেই বললেন, আমার মেয়ে ওখানে গেলে মারা যাবে। আমি তো তার সব দিকেই মৃত্যু দেখছি। কাল পথের ওই অংশে আজ যে অভিশাপ ছড়িয়ে পড়েছে তা বহু বছর আগে একটা সুন্দর হাবেলি ছিল। আর ওই হাবেলিটা অন্য কারণ নয়, মালিনীর ছিল। সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে সাধু বাবার দিকে তাকিয়ে থাকে। সাধু বাবা নিজের গলার থেকে একটা মালা বের করে সুমনার দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা পরে নাও। সুমনা কাঁপা কাঁপা হাতে মালাটা নিয়ে পড়ে নেয়। আর যেই সে মালাটা সে তার গলায় পরিধান করেছে অমনি মালাটা কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। সুমনা ভয়ে একবার ঢোক গিলে নেয়। এই মালাটা কিন্তু তোমার গলা থেকে উধাও হয়নি, বরং এটা একটা রক্ষা কবচ হয়ে অদৃশ্য হয়ে গেছে। এটা পরে আজ রাতে তোমায় ওই কাল পথে যেতে হবে। কিন্তু ওখানে গিয়ে আমি কি করব? ওই কাদার মধ্যে ঝাঁপ দেবে। মনে রেখো, ঘাবড়াবে না, তুমি ডুববে না, বরং নিজেকে তুমি অতীতের গভীরে পাবে। কথাটা শুনে সকলের চোখ বিস্ময়ে আর ভয়ে বড় বড় হয়ে যায়। গ্রামপ্রধান কিছু বলতেই যাচ্ছিলেন, কিন্তু সাধু বাবা তার হাত তুলে তাকে থামিয়ে দেয়। আমি এখানেই থেকে যজ্ঞ করব। যে মালা তোমার গলায় আছে সেটা তোমার আর আমার মধ্যে ভাব বিনিময়ের কাজ করে চলবে। তোমায় কখন কি করতে হবে আমি এখান থেকেই বলবো। সুমনার ভেতরে একটা ভয় আর একটা সাহসের অদ্ভুত মিশ্রণ তৈরি হয়। চন্দ্রাপিসি আর প্রধান একেবারে নির্বাক হয়ে দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পরেই সুমনা কাঁপা কাঁপা কণ্ঠে সাধু বাবাকে জিজ্ঞেস করল, আমার বন্ধু রাজা, ও কেমন আছে? যে ওই কাদায় ডুবেছে সে আর বেঁচে নেই। তোমার বন্ধু রাজাও কাল রাতে মারা গেছে। কথাটা শুনতেই সুমনার চোখ জলে ভারী হয়ে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, সব আমার জন্য হয়েছে। যদি আমি না যেতাম তাহলে এইসব হতো না। এতে তোমার কোনো দোষ নেই। হয়তো এটাই ভাগ্য, হয়তো তোমার হাতেই মালিনীর বিনাশ লেখা আছে। আর সময় নষ্ট করো না। এইটুকু বলেই সাধু বাবা কাঠ জ্বালাতে শুরু করে দেন। আগুনের লেলিহান শিখা উপর দিকে উঠে আসে। শুরু হয় এক মহাযজ্ঞ। মন্ত্রধ্বনি আকাশে বাতাসে প্রতিধ্বনিত হতে লাগে। সুমনা গভীর শ্বাস নিয়ে আর নিজের মনে জেগে ওঠা প্রশ্নকে দমিয়ে দিয়ে কালপথের দিকে এগিয়ে যেতে লাগলো। যতই সুমনা কালপথের ক্রমশ কাছে এগিয়ে চলেছে তার বুকের হৃৎপিণ্ড যেন আরো দ্বিগুণ গতিতে ধকধক করতে লাগলো। চারিদিক নিস্তব্ধ। হঠাৎ করে আকাশে কোথা থেকে কালো মেঘ এসে জমা হলো। ভয়ঙ্কর শব্দের সাথে বিদ্যুতের চমক। সেই বিদ্যুতের চমক অন্ধকারকে আলোকিত করে তুলছে। হাওয়ায় একটা অদ্ভুত শীতলতা, যেন সে বারণ করছে সুমনাকে যেতে। সুমনা মনের মধ্যে সমস্ত সাহস সঞ্চয় করে সামনের দিকে এগিয়ে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই সে সেই স্থানে এসে পৌঁছে যায়। সেখানকার পরিবেশ ভারী আর আতঙ্কে মোড়ানো। ওই নিস্তব্ধতার মধ্যেও যেন গাছগুলো নড়াচড়া করছে। সঙ্গে রাত চড়া পাখির ডাক শরীরে একটা শিরশিরানি বইয়ে দিচ্ছে। সুমনা চোখ বন্ধ করে নিল আর মনে করল গতকাল রাতে এখানে কি ভয়ানক কাণ্ডটা ঘটে গিয়েছিল। তার বন্ধু রাজার ভয়ানক সেই চিৎকার, তার সেই কাদার মধ্যে ঢুকে যাওয়ার দৃশ্য
সেই ভয়ানক মুহূর্ত, সমস্ত দৃশ্যটাই তার চোখের সামনে আবার ভেসে উঠল। কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, ভয় পেলে চলবে না, আমার ওকে শেষ করতেই হবে। হ্যাঁ, আমার ওকে শেষ করতেই হবে। এটুকু বলেই সুমনা সেই কাদার মধ্যে নেমে যায়। প্রথম পদক্ষেপ খুব সাবধানে সে রাখল, কিন্তু যেই সে 2 পা সামনে এগিয়েছে, সে টের পেল কেউ যেন কাদার নিচ থেকে ওর পাটা ধরে নিচের দিকে টানার চেষ্টা করছে। তার পায়ের নিচের মাটিটা একেবারে ভেজা আর চিটচিটে। হঠাৎ ওর মনে হলো যেন একটা অদৃশ্য শক্তি ওই কাদার নিচ থেকে তাকে টানছে। সুমনা চিৎকার করতে চাইল, কিন্তু ওর মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। শরীরটা ধীরে ধীরে কাদার মধ্যে ঢুকে যেতে লাগলো। সুমনা নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু না, সেই কাদার মধ্যে ক্রমশ ঢুকে যাচ্ছে। তার হৃৎপিণ্ড যেন বাইরে বেরিয়ে চলে আসবে। ভয়ে সুমনা চোখ বন্ধ করে নিল, আর পর মুহূর্তেই চোখটা খুলতে সুমনা ভীষণভাবে চমকে ওঠে, কারণ সে এখন কাদার মধ্যে নেই। সে নিজেকে একটা বহু পুরাতন হাভেলির ভেতর আবিষ্কার করল। চারিপাশ একেবারে ফাঁকা।